দেশে করোনায় ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু, সবাই ৪০ ঊর্ধ্ব। মোট মৃত্যু ১১০, শনাক্ত আরও ৪৩৪ জন। শ্বাসকষ্ট বেশি না হলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। ১০ দিনে ঢাকায় করোনা আক্রান্ত বেড়েছে ৫ গুণ, দ্বিগুণ সংক্রমিত এলাকার সংখ্যা। হটস্পট যাত্রাবাড়িতে আগের মতোই মানুষের ঢল, নেই কোনো নজরদারি। দেশে আক্রান্তের ৭%ই চিকিৎসক, সুরক্ষা সামগ্রীর মান নিয়ে প্রশ্ন। রাজধানীতে বাসা থেকে ৮০০ অবৈধ করোনা টেস্ট কিট জব্দ, গ্রেফতার ৩ জনকে কারাদণ্ড। শ্রমিক সংকট আর আগাম বন্যার পূর্বাভাসে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষক। ধান কাটতে ৬৫ জনকে বিশেষ ব্যবস্থায় হবিগঞ্জে পাঠালো পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। মৃতদের সবার বয়স ৪০-এর বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১০ জনে। এছাড়া একদিনে আরও ৪৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় জানানো হয় দেশে ৬০ বছরের নিচেও মৃত্যুর হার বাড়ছে। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে আগের দিনই। সংখ্যার সাথে সমান্তরালে বাড়ছে শঙ্কা। এর শেষ কোথায় তা জানা নেই কারো। নমুনা পরীক্ষার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের হার। শেষ ২৪ ঘন্টায় রেকর্ড ২৯৭৪টি সহ মোট পরীক্ষা হয়েছে ২৯,৫৭৮টি। তাতে শনাক্ত হয়েছেন ৪৩৪ জন, মোট শনাক্ত হয়েছেন ৩,৩৮২। মৃত্যুর তালিকায় যোগ হয়েছেন আরও ৯ জন। দেশে মোট মৃতের সংখ্যা এখন ১১০। সুস্থতার গতি বেশ ধীর। নতুন ২ জন সহ দেশে এই পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৮৭ জন। গতকাল আমরা পরীক্ষা করেছি ২,৯৭৪টি, যা পূর্বের দিনের চেয়ে ৭% বেশি। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে ৭৭,০০৪ জন এবং ২৪ ঘন্টায় ছাড় পেয়েছেন ২,১৯২ জন। যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পাচ্ছেন তারা সম্পূর্ণভাবে সুস্থ। উদ্বেগজনক তথ্য হলো, বিশ্বে যেখানে ৬০ বছরের নিচে আক্রান্তদের মৃতের হার ২০ ভাগ, সেখানে বাংলাদেশে এই হার প্রায় ৫০ ভাগ। শুধু মৃত নয়, আক্রান্তদের মধ্যেও তরুণদের সংখ্যা বেশি। নতুন মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জনের বয়সী ৬০-এর নিচে। ঘরে চিকিৎসা নেওয়ার উপর জোর দেয়া হলেও শ্বাসকষ্ট বেশি হলে হাসপাতালে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। সামান্য জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হলে কিছু ক্ষেত্রে বাড়িতেই চিকিৎসা নিতে পারেন অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে ফোন করতে পারেন। তবে শ্বাসকষ্ট বেশি হলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের হটলাইনগুলো আপনাকে সাহায্য করবে। রাজধানী এবং এর আশপাশকে ঘিরে চলছে করোনার দাপট। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জে আক্রান্তের হার বাড়লেও এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত ও মৃত ঢাকাতেই। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঢাকার মধ্যে যাত্রাবাড়িতে তৃতীয় সর্বোচ্চ ৩৩ জনের করোনা শনাক্ত হওয়ার পরও মানুষ ও যানবাহনের ঢল চোখে পড়েছে। সকালে যাত্রাবাড়ি মোড়ে গিয়ে যানজট দেখতে পাওয়া যায়। এ সময় পুলিশের তেমন একটা তৎপরতা চোখে পড়েনি। প্রাণপণে ছুটতে চাওয়া রোগীবাহী অ্যাম্বুলেন্স ঠায় দাঁড়িয়ে আছে যানবাহনের চাপে। যাত্রাবাড়ি মোড়ের এই চিত্র দেখলে মনে হয় না করোনার ভয়ে জড়সড় মহানগরী। পণ্যবাহী তো বটেই, যাত্রীবাহী যানবাহন চলছে অবাধে। আমি আমার প্রয়োজনে একটু বেরোইছি, কিন্তু আমি আমার প্রোটেকশন নিয়েই বেরোইছি। মোটামুটি জানা আছে যে যাত্রাবাড়ি এলাকায় বেশ আক্রান্ত রোগী আছে। আপনি কেন বেরিয়েছেন? আমার বাসাতে বাজার সদা নাই, তার জন্য বেরোইছি। নিরাপদ দূরত্বের বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে জমিয়ে আড্ডাও দিতে দেখা যায় অনেককে। আপনি দেখেন যে বাকি যারা আছে, আমরা তো বাকি লোক কি করলো সেটা তো বিষয় না, আপনি কি করলো সেটা তো বিষয় না। আমি তো দূরত্বটা বজায় রাখছিলাম। সরকারি আদেশ, অনুরোধ বা শাস্তি কোনোটাই মানছে না মানুষ। ঘর থেকে বেরোনো এই মানুষগুলো শুধু যে অন্যকে ঝুঁকিতে ফেলেছেন তাই নয়, তারা ঝুঁকিতে ফেলেছেন নিজেকেও, পরিবারকে। সময় সংবাদের প্রচারের পরেই রাস্তায় হঠাৎ উদয় হয় পুলিশ। ধাওয়া দিয়ে তাড়ানো হয় মানুষ। সরেজমিনে চোখে না পড়লেও পুলিশের দাবি মাঠে ছিলেন তারা। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, ভোর ৫টা থেকে আমরা কাজ করছি। আমাদের জনগণ সচেতন না। এরা যদি সচেতন না হয়, আমরা যতই কষ্ট, আমরা যখন কাজ করি তখন তারা সুন্দরভাবে থাকে, আমরা যখন একটু চলে যাই আবার তারা সেই আগের মতো হয়ে যায়। রাজধানীর এই হটস্পটে ঘরে থাকার কথা ভাবছেন না কেউ। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা।
মাত্র 10 দিনের ব্যবধানে রাজধানীতে করোনা সংক্রমিত এলাকা প্রায় দ্বিগুণ হয়েছে। আক্রান্ত বেড়েছে 5 গুণ। বেশি সংক্রমিত এলাকা ঘুরে দেখা গেছে সরকারি নির্দেশনার বিষয়ে এখনও উদাসীন সাধারণ মানুষ। এক এলাকা থেকে অন্য এলাকায় অবাধ যাতায়াতেই সংক্রমণ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় মঙ্গলবারের সকালটা অন্য যে কোনো সকালের মতোই স্নিগ্ধ। যদিও গেল 10 দিনে 28 জন বেড়ে এ এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 38-এ। কোম্পানি সবাই বেরোচ্ছে, আমরা এখন কি করব, কোম্পানির কাজে আসতে হচ্ছে আমাদের। একটু আগে বাইরে ছিলাম মাস্ক পরে, কিন্তু হঠাৎ জরুরি একটা ভুলে গেছি জিনিসটা, মাস্ক খুলছি পরে আর নিতে মনে ছিল না। নানা রকম অজুহাতে তারা বাসা থেকে বের হচ্ছে। আমরা চেষ্টা করছি মোহাম্মদপুরের বাইরের লোকজন যাতে মোহাম্মদপুরের ভিতরে ঢুকতে না পারে। গত 11 থেকে 20 এপ্রিল পর্যন্ত রাজধানীর যে 63টি এলাকা সংক্রমিত হয়েছে তার একটি হচ্ছে সূত্রাপুর। 10 দিনে এখানে কোভিড-19 সংক্রমিত রোগী পাওয়া গেছে 12 জন। কিন্তু এই এলাকা ঘুরলে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা আছে তা বোঝার কোনো উপায় নেই। সূত্রাপুরবাসীও করোনার ভয়াবহতা আর ঝুঁকির কথা জানেন, কিন্তু অনেকেরই কথা আর কাজের মিল পাওয়া গেল না। ছিলাম রিক্সা দিয়ে 2 জন দেখে দাঁড়া করে রাখছে। আপনি এমনি রোগী, তারপর আবার বেরিয়েছেন এইভাবে? আমি আসছিলাম যে রকেটের টাকা চালানো দেশের বাড়ি। এদিকে একমুখী করা ছাড়াও সূত্রাপুর বাজারের একটি অংশ রাস্তায় নিয়ে এসেছে সেনাবাহিনী। মাছের দোকানগুলো বাইরে নিয়ে এসেছি যেন মানুষজন ভিতরে যে ভিড় না করে এবং পরস্পর থেকে ডিস্টেন্স রেখে তারা যেন বাজারগুলো করতে পারে। সপ্তাহখানেকের মধ্যে 4 থেকে সংক্রমিতের সংখ্যা 31-এ দাঁড়ালেও বংশালবাসীর বিকার নেই। একটা ফ্যামিলিতে যখন 5 জন থাকে, 5 জনের দায়িত্ব যখন 1 জনের থাকে, তখন তার মরা আর বাঁচা লাগুক, কিন্তু এই 5 জনের জন্য তার বের হইতেই হয়। কেউ মানছে না, এই কারণে আর কি মনে করেন এই সমস্যাটা দেখা দিচ্ছে, করোনা ছড়ে যাচ্ছে। আইইডিসিআর এর এলাকাভিত্তিক পরিসংখ্যানের বিশ্লেষণে দেখা যায় 11 এপ্রিল ঢাকা মহানগরীর সংক্রমিত এলাকার সংখ্যা ছিল 70টি। 10 দিনের মাথায় তা দাঁড়িয়েছে 133টিতে। মানুষের অবাধ যাতায়াতেই সংক্রমণ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞ। আমরা আসলে সামাজিক সংক্রমণের একটি বিপজ্জনক পর্যায়ে আছি। এর মূল কারণ হচ্ছে যে আমরা আসলে নিশ্চিত করতে পারিনি মানুষের ঘরে থাকা, যেটাকে লকডাউন বলা হচ্ছে। এই অবস্থায় আসলে সামাজিক সংক্রমণ যে কোন দিকে যাচ্ছে এটি আমরা কল্পনাও করতে পারছি না। আমি সত্যি সত্যি ভীত যে আগামী কয়েক সপ্তাহে আমরা কত সংক্রমণ দেখতে পাবো। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সামাজিক দূরত্ব কার্যকরে মাঠে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে আছেন রিপোর্টার সাদিকুর রহমান এবং ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি যাচ্ছি তাদের কাছে। আমরা প্রথমেই যাচ্ছি সাদিকের কাছে। সাদিক, হাফসা, আসলে প্রাণঘাতী যে করোনা ভাইরাস কোভিড-19 যেভাবে ছড়িয়ে পড়ছে, আপনি জানেন যে আজকেও কিন্তু নতুন করে সারা দেশে 434 জন আক্রান্ত হয়েছে এবং মোট 3000-এরও বেশি কিন্তু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এবং আজকে 9 জন কিন্তু প্রাণ হারিয়েছেন এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। তো এই বিষয়টা কিন্তু আসলে উদ্বেগের খুবই, যে দিন দিন কিন্তু আসলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু এখন কয়েক গুণ কিন্তু বেশি আক্রান্তের সংখ্যা দেখা যাচ্ছে এবং আমরা দেখেছি যে আসলে সরকারের বিভিন্ন বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী কিন্তু টহল দিচ্ছে বিভিন্ন জেলায় এবং রাজধানীতে সামাজিক এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করার ক্ষেত্রে। আমরা এখন একটু জানতে চাইবো, এখানে একজন মেজর আছেন, মেজর ফুয়াদ, তার কাছে যে আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, উন্নতি হচ্ছে কিনা মানুষের সচেতনতার বিষয়টি? আপনাকে ধন্যবাদ। মানুষকে সচেতন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমি এবং আমার টিম, আমরা মোহাম্মদপুর এবং আদাপুর এলাকায় সকাল থেকেই আমরা বিভিন্ন জায়গায় লোকজনকে মাইকিং করার মাধ্যমে এবং তাদেরকে ডেকে সচেতন করার মাধ্যমে তাদেরকে কাজ শেষ করে দ্রুত ঘরে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেকেই শুনছেন এবং যার যার ঘরে ফেরত যাচ্ছেন। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আমাদের ওই এলাকা থেকে পেট্রোল করে চলে আসার পরে পুনরায় তারা ওই এলাকাগুলোতে একত্রিত হচ্ছে, জনসমাগম করার চেষ্টা করছে, কিন্তু লোকজন শুনছে। কিন্তু তাদেরকে আরেকটু সচেতন হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা একত্রে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারবো। ধন্যবাদ। আসলে যেটা শুনছিলেন হাফসা, যে যেভাবে মানুষ আসলে আক্রান্ত হচ্ছে সেটা সামাজিক এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করার জন্য সেনাবাহিনী মাঠে কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছে এবং সেই বোঝানোর যে সফলতা সেটা দিন দিন একটু একটু করে বাড়ছে। আসলে দেখা যাচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যেসব এলাকা লকডাউন করা হয়েছে সেসব এলাকা কিন্তু তাদের লকডাউনের যে নিয়মটা সেটা মানছে না। অনেকেই কিন্তু অপ্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমাদের এটা প্রতিনিয়ত কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। তো আসলে আমাদের এই খবর আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ ময়মনসিংহ থেকে।
ধন্যবাদ সাদিক। আমরা যদি ময়মনসিংহের পরিস্থিতির কথা একটু বলি, এটি হচ্ছে যে ময়মনসিংহে আজকে লকডাউনের 7ম দিন চলছে, অর্থাৎ গত 14 এপ্রিল যে লকডাউন ঘোষণা করা হয়েছিল করোনা প্রতিরোধে, তার আজকে 7ম দিন। এই 7ম দিনে এসে চিত্র যদি একটু বলি, আমরা দেখেছি যে ময়মনসিংহের যে মহাসড়ক আছে সেখানে ব্যক্তিগত পরিবহন চলাচলের সংখ্যা কিছু কমেছে, তবে মালবাহী যে যানবাহন আছে বা অ্যাম্বুলেন্স সেগুলো চলাচল করছে। এবং একটি বিষয় সবচেয়ে বেশি রাস্তায় এখন পর্যন্ত আছে, এটি হচ্ছে মোটরসাইকেল। আমরা রাস্তায় মহাসড়কে দেখছি যে মোটরসাইকেল চালকরা মানে বিনা বাধাই তারা চলে যাচ্ছেন। এবং পুলিশের যে চেকপোস্টগুলো আছে সেই চেকপোস্টগুলোতে অবশ্য পুলিশ যারা যাচ্ছেন বিশেষ করে মোটরসাইকেল নিয়ে বা ব্যক্তিগত গাড়ি নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যারা সন্তোষজনক উত্তর দিতে পারছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, এবং যারা সন্তোষজনক উত্তর দিতে পারছেন না তাদেরকে তাদের যেদিক থেকে এসেছেন সেদিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যারা অযথা মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছেন এরকম প্রায় 15 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সড়ক পরিবহন আইনে, যে সরকারি যে নির্দেশনা সেই নির্দেশনা না মেনে অযথা ঘোরাফেরার কারণে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় বলি যে এই পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট রয়েছে এবং ভ্রাম্যমাণ টিম রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে র্যাবের ভ্রাম্যমাণ টিম টহল দিচ্ছে এবং সেনাবাহিনীর যারা আছে তাদেরকে টহল দিচ্ছে, এবং এখানে ভ্রাম্যমাণ আদালতের যে ম্যাজিস্ট্রেট আছে তারা তাদের দায়িত্ব পালন করছেন। এবং এখন পর্যন্ত আমরা জানি যে বেশ কিছু মামলাও দেওয়া হয়েছে যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তারা সাধারণ মানুষ যারা সরকারি নির্দেশনা না মেনে বাইরে ঘোরাফেরা করছেন এবং যারা সরকারি নির্দেশনা অমান্য করছেন, সামাজিক দূরত্ব মানছেন না, তাদের বিরুদ্ধে মামলাগুলো দেওয়া হয়েছে বলে আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। তবে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, এই তৎপরতায় আসলে সাধারণ মানুষের যে সচেতনতা বা সাধারণ মানুষের যে দায়িত্ববোধ সেটিকে এখনও জাগ্রত করতে পারেনি। আমরা দেখেছি যে এখনও মানুষজন দল বেঁধে ঘোরাফেরা করেন, অযথাই ঘোরাফেরা করেন, এবং এই যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরতা বা সচেতনতা কোনো কিছুই কাজে আসছে না। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ করে প্রশাসন স্বাস্থ্য বিভাগ বলছে যদি এটা না মানা হয় তাহলে এই সংক্রমণ রোধ করা যাবে না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সামাজিক দূরত্ব কার্যকরে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা, সে খবর জানাতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে হারুনুর রশিদ এবং তার আগে রাজধানীর মোহাম্মদপুর থেকে রিপোর্টার সাদিকুর রহমান যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। দেশে মোট করোনা আক্রান্তের 7%ই চিকিৎসক। পিপিই মাস্ক ব্যবহারের পাশাপাশি সব স্বাস্থ্য নির্দেশিকা মেনেও আক্রান্ত হওয়ার দাবি অনেকের। তাই প্রশ্ন উঠেছে তাদের সরবরাহ করা সুরক্ষা সামগ্রীর মান নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন এমন অবস্থা করোনা মোকাবিলার প্রস্তুতিতে ঘাটতির বড় উদাহরণ। রাশেদ লিমনের রিপোর্ট। করোনাকালে 44 দিনে বাংলাদেশ আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে 3000, মৃতের সংখ্যাও এখন 3 অঙ্কে। তবে এই পরিসংখ্যানের সবচেয়ে বড় আতঙ্ক চিকিৎসকদের সংখ্যা। বেসরকারি হিসাবে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত কোভিড যোদ্ধাদের সংখ্যা 200 ছুঁই। করোনা বিপর্যয়ের দুর্দিনে সেবা দিয়েছেন, কাজ করেছেন সামনের সারিতে, মেনেছেন সকল স্বাস্থ্যবিধি, ছিল পিপিই, মাস্ক সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী। তবু নিয়তি দাঁড় করিয়েছে এই নির্মম বাস্তবতার জমিনে। ছোঁয়াচে এই রোগের রেজাল্ট এসেছে পজিটিভ। কোনো কোঅর্ডিনেশন আসলে এইভাবে হয়নি। আমরা পিপিই পরেই কিন্তু ডিউটি করছি, কিন্তু আমাদের কেন যেন মনে হচ্ছে যে পিপিই গুলো ফল্টি কিনা। প্রোটেকশন ইকুইপমেন্ট গুলো তো আমরা পেয়েছি, কিন্তু আসলে এগুলোর গুণগত মান বা এগুলো বিষয়ে তো আমরা ওইভাবে মন্তব্য করতে পারবো না। আমরা তো প্রোটেকশন নিয়েই আমাদের ডাক্তার সাহেবরা কাজ করছেন সব। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। খোদ হাসপাতাল কর্তৃপক্ষই সন্তুষ্ট নন সরবরাহকৃত সুরক্ষা সামগ্রীর মান নিয়ে। মাস্ক হলো N95 আমাদের নেই, কিন্তু ওইটা সমমানের মাস্ক আমাদের আছে। তো এটা আমার মনে হয় কিভাবে সংক্রমিত হয়েছে এটা আমাদের এখনো পর্যন্ত এটা আমরা অবজারভেশনে রেখেছি। এটি প্যানিক হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেদিক থেকে দুই দিক থেকেই এটি আমাদের কাজে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন 1.5 মাসের মাথায় চিকিৎসক আক্রান্তের এই হার জানান দিচ্ছে স্বাস্থ্য খাতের বেহাল দশাকেই। সামনে আরো বহু রোগী আসবে, তখনই যদি এতজন চিকিৎসক আক্রান্ত হন, সেটা এমন একটা আমাদের শঙ্কার মধ্যে ফেলছে যে সামনে আমাদের স্বাস্থ্য সেবাটা কিভাবে চলবে। আমার মনে একটা প্রশ্ন আসছে যে এই যে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন, এই দায়টা কি কারো নেওয়া উচিত? এমন জরুরি সময়ে এই সুরক্ষা সামগ্রী হয়তো হাতে এসেছে, তবে চিকিৎসক আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে পুরো স্বাস্থ্য খাত নিয়ে তৈরি হবে নতুন ভাবনা।
মনে রাখতে হবে এই যুদ্ধে সামনের সারির যোদ্ধা আমাদের চিকিৎসকরা। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারলেই করোনা মোকাবেলা অনেকটাই সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি করোনায় সংক্রমিত হয়েছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারাও। দেশে এখন পর্যন্ত ১৩ জন প্রশাসনিক কর্মকর্তা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সতর্কতা অবলম্বন করেও রক্ষা পাননি বলে জানালেন ভুক্তভোগী কর্মকর্তারা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, কারো আগে থেকেই শারীরিক জটিলতা থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করলে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। দেবাশিস রায়ের রিপোর্ট। অদৃশ্য এক ভাইরাসের তাণ্ডবে পৃথিবী আজ দিশেহারা। ক্রমেই যেন এক অদ্ভুত আঁধার গ্রাস করতে চাইছে প্রিয় মাতৃভূমিকেও। করোনা ঠেকাতে প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করার জন্য মাঠ প্রশাসনে কাজ করছেন প্রজাতন্ত্রের কর্মকর্তারা। ত্রাণ বিতরণ, সংক্রমণের প্রাদুর্ভাবে ঝুঁকিতে থাকা বিশেষ এলাকায় কোয়ারেন্টিন বাস্তবায়ন সহ সামাজিক দূরত্ব নিশ্চিতে সম্মুখ ভাগের যোদ্ধা প্রশাসনিক কর্মকর্তারাও ভাইরাসে আক্রান্ত। এরই মধ্যে করোনার থাবায় পৃথিবী ছেড়েছেন দুদক কর্মকর্তা জালাল সাইফুর রহমান। নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ সহ বেশ কিছু জায়গায় মাঠ প্রশাসনে কাজ করা ১৩ কর্মকর্তা এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন, যারা কোয়ারেন্টিন এবং আইসোলেশনে আছেন। তারা বলছেন, মাঠের দায়িত্বে যথেষ্ট সতর্ক থাকলেও সংক্রমণ এড়ানো সম্ভব হয়নি। একজন করোনা সন্দেহে মৃত ব্যক্তির দাফন কার্যে নিয়োজিত ছিলাম আমি। করোনা মোকাবিলায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক জনগণের সংস্পর্শে আসতে হয়েছে এবং এখান থেকে আমি করোনা আক্রান্ত বলে আমার ধারণা। যেখানে COVID-19 পজিটিভের আসলে টেস্ট পাই, ওইখানে আপনারা জানেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাস স্বাস্থ্যকর্মী যিনি থাকবেন, তাদের ইসের পরে আমাদের পুরো এলাকাটা লকডাউন করতে হয়। 8 দিন যাবত আইসোলেশন আছি, কারণ যেহেতু আমার কিছু সিমটম জ্বর এসেছিল। অচেনা এই দুর্যোগ কবে থামবে জানা নেই কারো। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, মাঠে কাজ করা কর্মকর্তাদের জন্য বিশেষ ব্যবস্থার কথা ভাবছে মন্ত্রণালয়। মাঠ প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে বলবো, যদি তাদের প্রি হিস্ট্রি থাকে এরকম কোনো কিছু, অবশ্যই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি জানাবেন। সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটি একটি মেসেজ দেব, যাতে করে যারা একটু ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যের মধ্যে আগে থেকে আছেন তারা যাতে করে একটা সেফ জায়গায় থেকে কাজ করতে পারেন। মনোবল ধরে রেখে এই দুর্যোগ সামাল দেওয়ার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী কর্মকর্তাদেরকে মাস্ক, গ্লাভসের মতো সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের আহ্বান জানান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে মজুদ রাখা করোনা ভাইরাসের টেস্ট কিট উদ্ধার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 3 জনকে 1 বছর 9 মাস করে কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও 3 মাসের সাজা দেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর শহীদবাগের একটি বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে করোনা ভাইরাস পরীক্ষার 300 কিট জব্দ করা হয়। র্যাব 3-এর ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র বসুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ঘটনায় জড়িত চক্রের 3 জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর নিকুঞ্জ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও 5 শতাধিক করোনা টেস্ট কিট উদ্ধার করে র্যাব। প্রত্যেককে 1 বছর 9 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। সমগ্র দেশ এটার বিরুদ্ধে লড়াই করছে, আর সেখানে এই পর্যায়ের কিছু মনুষ্যত্বহীন ব্যবসায়ী এটা নিয়ে করছে, এটা মানা যায় না। আমরা এটা কঠোর হস্তে দমন করব। সময় সংবাদে আরও থাকছে, আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে 24শে এপ্রিল দিল্লি যাবে বাংলাদেশ বিমানের ফ্লাইট। টিকিট মিলবে মোবাইল অ্যাপস ও ওয়েবসাইটে। প্রধানমন্ত্রীর নির্দেশে তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি কোনো বৈষম্য না করতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে, বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপিকে ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আমি বলতে চাই, কে বাধা দিয়েছে, কোথায় বাধা দিয়েছে,
তথ্য প্রমাণ দিন। এই অমানবিক কাজ যারা করছে, যারা করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বিএনপিকে সরকারে নিশ্চিহ্ন করার কোনো প্রয়োজন নেই। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার নয়, তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যথেষ্ট। সৈনিকদের রেশনের অংশ থেকে বেঁচে যাওয়া খাদ্য সামগ্রী লকডাউনে বিপর্যস্ত হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি ত্রাণ হিসেবে পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। আজ সেনা সদস্যরা কয়েকশো পরিবারের কাছে পৌঁছে দেয় অন্তত 15 দিনের খাদ্য সহায়তা। এদিকে জনবল সংকটে ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একে তো ঘিঞ্জি এলাকা, তার মাঝে প্রচন্ড বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, আর এর মধ্যে টহল গাড়ি থেকে ত্রাণ নামিয়ে কাঁধে করে পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। মঙ্গলবার সকালে নগরীর বাইজিত এলাকার চিত্র এটি। সৈনিকদের রেশন থেকেই ব্যবস্থা করা হয়েছে এই ত্রাণের, আছে কর্মকর্তাদের আর্থিক সহায়তাও। আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি এই রেশনগুলো। আশা করি আগামী 10 থেকে 15 দিন এই রেশন দিয়ে তারা সুন্দরভাবে চলতে পারবে। আগামী দিনগুলোতে আমরা সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি এই খাবার বিতরণের কর্মসূচি অব্যাহত রাখব। ত্রাণ সহায়তার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত দিনভর কাজ করে সেনাবাহিনীর 10টি টিম। সামাজিক দূরত্বের নিশ্চিতে একদিন পর্যন্ত সেনা সদস্যরা প্রধান সড়কগুলোতে টহল দিয়ে গেছে। এখন তারা ঢুকছে পাড়া মহল্লায় ঢুকে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে বাসায় অবস্থানের অনুরোধ জানাচ্ছে তারা। এদিকে 4 জন ট্রাফিক সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি 250 সদস্য কোয়ারেন্টিনে চলে যাওয়ায় যানবাহন নিয়ন্ত্রণে চরম হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। আমাদের কিছু ফোর্সকে আমরা কোয়ারেন্টিনে পাঠিয়েছি, কিছু আইসোলেশনে আছে। এর বাহিরেও আমাদের অন্য যারা ফোর্স আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ যেন আমরা আন্তরিকভাবে শেষ করতে পারি। নগরীর 5টি প্রবেশ মুখের পাশাপাশি 30টি গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালন করতে হচ্ছে সিএমপির ট্রাফিক বিভাগকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে আগাম বন্যার পূর্বাভাস। এই অবস্থায় সুনামগঞ্জের হাওড়াঞ্চলে পুরো জমির ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। প্রতি বছর এই মৌসুমে বিভিন্ন জেলার শ্রমিক ধান কাটতে আসলেও এবার করোনার কারণে তা ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসক জানান, বিশেষ উদ্যোগে বাইরের জেলা থেকে শ্রমিক নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ ও অকাল বন্যার শঙ্কার মধ্যেই সুনামগঞ্জের হাওর এলাকার বোরো মৌসুমের ধান কাটা ও মাড়াই চলছে। হাওরে আবাদকৃত 10 ভাগ জমির ধান পেকেছে। প্রতিদিন একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনে 3 হেক্টর, একটি রিপার মেশিনে 2 হেক্টর এবং 25 জন শ্রমিকের মাধ্যমে 1 হেক্টর জমি ধান কাটা সম্ভব। জেলায় ধান কাটার জন্য 126টি কম্বাইন্ড হারভেস্টার ও 212টি রিপার মেশিন সরবরাহ করেছে কৃষি বিভাগ। তবে করোনা ভাইরাসের কারণে এখনো অন্যান্য জেলা থেকে শ্রমিকরা ধান কাটতে না আসায় বিপাকে পড়েছেন কৃষক। এগুলার কারণে বিদেশি মানুষ আইতেছে না, আমরা ধান ফান কাটতে না, ধান ফান আমরা গজ বলে দিতেছি। তো ফানিও কিছুটা জমিনও লাগতেছে, কারণ তো আমরা কামলা মনে ঠিক মতো পাইতেছি না। মেশিনগুলো শীঘ্রই যদি আমাদের সুনামগঞ্জে সরবরাহ করা না হয় তাহলে এই সোনালী ফসল কৃষকরা গড়ে তুলতে পারবে না। ফসল কাটার শ্রমিকের সংকট দূর করতে স্বাস্থ্যবিধি মেনে অন্য জেলা থেকে শ্রমিক আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। যে সমস্ত কর্মহীন যুব শ্রেণী, অন্যান্য পেশায় যারা ছিলেন তারাও ধান কাটার কাজে নিয়োজিত হবেন এবং এর পাশাপাশি আমরা পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ইতিমধ্যে প্রায় 5 থেকে 6 হাজার শ্রমিক চলে এসছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, চলতি মাসের শেষের দিকে সীমান্তের ওপার থেকে নেমে আসা পানির পাহাড়ি ঢলে বন্যা হতে পারে। মেঘালয়, আসাম, ত্রিপুরা ভারী বৃষ্টিপাত হলে আমাদের যে পাহাড়ি নদীগুলো আছে সেই নদীগুলো দিয়ে এই পাহাড়ি ঢলটা নেমে আসবে এবং আকস্মিক বন্যা দেখা দেবে। আর কৃষি বিভাগ বলছে, হাওরের সব ফসল পাকতে ও কাটতে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে আগামী মে মাসের প্রথম সপ্তাহের দিকে ইনশাল্লাহ আমরা হাওরের জমিটা উঠাই নিয়ে আসতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি বোরো মৌসুমে হাওরে 1,61,000 ও হাওরের বাইরে 58,000 সহ মোট 2,19,000 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। এদিকে বোরো ধান কাটতে পুলিশের উদ্যোগে বিভিন্ন স্থানে শ্রমিক পাঠানো শুরু হয়েছে। প্রথম দফায় আজ 65 জনকে পাঠানো হয়েছে হবিগঞ্জের লাখাইয়ে।
এই উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনে জেলার পর জেলা যাতায়াতের উপায় না থাকায় ধান কাটার শ্রমিক পাচ্ছেন না বড় চাষিরা। সেই সংকট মেটাতেই রাজধানী থেকে শ্রমিক পাঠানোর এই উদ্যোগ। নিজ অঞ্চলে গিয়ে ধান কাটার সুযোগে স্বস্তি জানালেন শ্রমিকরা। 8 দিনের জন্য বন্ধ দিয়েছে সরকার, এরপর যাইতে পারি নাই। অসুবিধা, অনেকটা সুযোগ পাইছি পড়াশোনার মাধ্যমে। আল্লাহ মিলেছে, এটার ধন্যবাদ। সহজে আমরা হয়তো ধানটা উঠাইতে পারবো, গ্রামে গিয়ে কৃষি কাজটা করতে পারবো, এই আমরা আনন্দ। এখন একটা সুযোগ পাইছি যাওয়ার, আমরা ধান পান কাটবো বাড়িতে। এখন আমরা প্রশাসনের মাধ্যমে এই সুযোগটা পাইছি। ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ধান ওঠানোর বিকল্প নেই। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় শ্রমিক পাঠানোর এই উদ্যোগ যদি দেশের সব জায়গায় শুরু করা যায়, তাহলেই ক্ষুধার চোখ রাঙানো থেকে বাঁচবে জাতি। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই পাঠানো হয়েছে শ্রমিকদের। পুলিশ বলছে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে শ্রমিকরা ধান কাটবেন। মোট 4টা গাড়িতে 65 জন শ্রমিক আমরা সিলেটের হাওড় অঞ্চলে ধান কাটার জন্য আপাতত হবিগঞ্জে পাঠাচ্ছি, লাখাই থানায়। ওখানে ওসি সাহেবকে যে রিপোর্ট করবে, উনি ওনার ডিমান্ড অনুযায়ী সেখান থেকে এই হাওড়ে ধান কাটার জন্য এদেরকে আমরা ডিপুট করা হবে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবারও রাজধানী থেকে শ্রমিক পাঠানোর কথা রয়েছে। মুশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, খুলনায় টায়ার ফেলে তৈরি হলো নিরাপত্তা বেষ্টনী। সামাজিক দূরত্ব মেনে টিসিবির পণ্য কিনতে পেরে স্বল্প আয়ের মানুষের স্বস্তি। দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। ডরমিটরিতে গাদাগাদি করে থাকার কারণেই সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি শ্রমিক করোনায় আক্রান্ত হচ্ছে বলে মনে করেন প্রবাসীরা। এছাড়া কোয়ারেন্টিনে আছেন আরও অনেক বাংলাদেশি। এদিকে আগামী 4 মে পর্যন্ত লকডাউন থাকলেও শ্রমিকরা বেতন পাবেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। সিঙ্গাপুরে প্রায় 1.5 লাখ বাংলাদেশের বেশিরভাগই শ্রমিক। এমন ডরমিটরিতেই তাদের বসবাস। একসঙ্গে বহু মানুষ থাকার কারণেই প্রবাসীদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের সংখ্যাটা বেশি, আর বাংলাদেশের সংখ্যাটা বেশি এবং ডরমিটরিতে থাকা বিধায়ী বাংলাদেশি আক্রান্ত বেশি হচ্ছে। আর ডরমিটরি কিছু আছে, কিছু অস্বাস্থ্য পরিবেশও আছে অবশ্য, কিন্তু বাংলাদেশ হাই কমিশন তারা কোনো ভূমিকা এখন পালন করছে না। আগামী 4 মে পর্যন্ত পুরোপুরি লকডাউন থাকলেও শ্রমিকরা বেতন পাবেন বলে জানিয়েছে সিঙ্গাপুর সরকার। আমাদের ওয়ার্কারদের মাঝখানে পজিটিভ আসছে, তো এর মধ্যে যারা পজিটিভ আসছে তাদেরকে নিয়ে গেছেন এবং কি যারা ওদের সাথে সম্পর্কিত ছিলেন তাদেরকে লকডাউনে রাখছেন অলরেডি, এবং আমরাও লকডাউনে আছি। সিঙ্গাপুর সরকার এই লকডাউনের মাঝেও প্রত্যেকটা ওয়ার্কারের জন্য 3 বেলার খাবারের সুব্যবস্থা করেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে। আক্রান্ত বাংলাদেশিদের আলাদা করে দেয়া হচ্ছে চিকিৎসা। এছাড়া কয়েক হাজার বাংলাদেশি কোয়ারেন্টিনে রয়েছেন। প্রবাসীদের আশা, এই সংকটে সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেবে বাংলাদেশ হাইকমিশন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। কাতারে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চাকরি হারিয়ে কর্মহীন অনেক প্রবাসী বাংলাদেশি। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন পার করছেন তারা। তবে কাজ হারানো শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে কাতারের বেশ কয়েকটি বাংলাদেশি সামাজিক সংগঠন। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ত্রাণ নিতে আসা এসব মানুষ কদিন আগেও ছিলেন সচ্ছল, উপার্জন করতেন অর্থ। তাদের পাঠানো টাকা পরিবার ও দেশের অর্থনীতির চাকাকে করেছে গতিশীল। কিন্তু করোনা পরিস্থিতিতে কাজ না থাকায় প্রবাসীদের বেশিরভাগই এখন কর্মহীন। এমন বিপদে সাহায্য পেয়ে খুশি তারা। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি, অনেক উপকৃত হয়েছি। এভাবে যে বিত্তশালী যে ব্যক্তিরা আছেন সবাই যদি এই ধরনের এই মহতি কাজে এগিয়ে আসেন, অনেকগুলো মানুষ উপকৃত হবে। কাতারের বাংলাদেশি সব সংগঠনকে কর্মহীন প্রবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান সামাজিক সংগঠনের নেতাদের। আমি বাংলাদেশ কমিউনিটির অনেক সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সবার কাছে অন্তত অনুরোধ করব, আপনারা সবাই এগিয়ে আসুন, সবাই সবার মতে সবার দিকে একটু খেয়াল করুন, তাই অন্তত আমাদের যারা অসুবিধাকৃত যেসব বাইরে আছে তাদের অন্তত একটা সুবিধা হবে। প্রবাসী বাঙালি যারা প্রবাসে আছেন, খাদ্যদ্রব্য কষ্ট করছেন, গৃহবন্দী হিসেবে আছেন, আমরা তাদের পাশে আছি। করোনা ভাইরাসে কাতারে প্রাণহানি তুলনামূলক কম, তবে করোনার কারণে সৃষ্ট অচল অবস্থার কারণে কিছুটা গতি হারিয়েছে দেশটির অর্থনীতি। সময় সংবাদ, কাতার।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দিল্লিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে আগামী 24শে এপ্রিল বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে দ্বিতীয় ধাপে বিকেলে চেন্নাই থেকে 169 জন ও তুরস্ক থেকে 20 জন সহ মোট 189 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এই ফ্লাইটের টিকিট বিমানের মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইট থেকে কেনা যাবে। ইকোনমি ক্লাসে 150 জন এবং বিজনেস ক্লাসে 12 জন ভ্রমণ করতে পারবেন। আজ দুপুর 2টা থেকে 23 এপ্রিল দুপুর 2টার মধ্যে আগ্রহীদের টিকিট কিনতে হবে। 25শে মার্চ থেকে পুরো ভারত লকডাউনে থাকায় দেশটির বিভিন্ন রাজ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। রমজান মাস সামনে রেখে খুলনায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন স্বল্প আয়ের মানুষ। টায়ার ফেলে তৈরি করা সামাজিক দূরত্বের বেষ্টনীর ভেতর থেকেই নিরাপদে নিয়ে যাচ্ছেন পণ্য। খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। রমজানকে সামনে রেখে খুলনায় টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম চলছে। নিত্য প্রয়োজনীয় ছোলা, চিনি, খেজুর, ডাল এবং তেল সহ মোট 5টি পণ্য বিক্রি হচ্ছে টিসিবির ট্রাক থেকে। দাম একটু কম, এই জন্য আমরা নিতে আসি। ছোলা, ডাল, চিনি, তেল। ছোলা এখানে 60 টাকা, বাজারে 75 টাকা, 80 টাকা। একটু কম দামে পাই, তার জন্য আসছি। টিসিবির ডিলাররা জানান, ট্রাক থেকে প্রতিদিন 1000 কেজি চিনি, 1000 লিটার তেল, 500 কেজি ছোলা এবং অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে। আমরা নাম লিখতেছি আর কে কি পরিমাণ নিচ্ছে সেই পরিমাণটা আমরা লিখতেছি। আর আমরা একজনকে একবারে বেশি 2বার দিচ্ছি না। আর যদি কেউ এরকম অবৈধভাবে নিতে আসে, আমরা তাদেরকে প্রশাসনের হাতে দিয়ে দিচ্ছি। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে এসব পণ্য কিনতে সহায়তা করছে জনসাধারণকে। সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে নিতে পারে, একই সাথে যে পণ্যটা সরকার থেকে তাদের বিক্রির জন্য দিতে, সেই পণ্যটা সাধারণ জনগণ পায়, এই বিষয়ে আমরা কাজ করছি। খোলা বাজারে এসব পণ্য যাতে কালোবাজারি না হয় সে ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত দল রয়েছে, সকালবেলা এরা পয়েন্টে যে পণ্যগুলো গুনে বুঝে নেয়, তারপর বিক্রি শেষ হলে এটা আবার দেখে শুনে তারপর তাদেরকে ছাড় দেয়। প্রতিদিন ট্রাক থেকে 2000 পরিবার এসব পণ্য সংগ্রহ করতে পারছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। মহামারী করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা শাখার সদস্যরা। তারা প্রতিদিনই কোনো না কোনো এলাকায় অসহায় দুস্থ পরিবারের ঘরে পৌঁছে দিচ্ছেন খাবার। মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। সাতক্ষীরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা করোনা ভাইরাসে মানবতার সেবায় এগিয়ে এসেছেন। গত 24 মার্চ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের মধ্য দিয়ে শুরু করেন তাদের কার্যক্রম। আর 4 এপ্রিল থেকে শুরু করেন দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ। তাদের সাথে সংযুক্ত হয় সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ ও নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরা। শহরের পলাশপুর এলাকায় সকাল হলেই শুরু হয় চাল, ডাল, তরিতরকারি, মাছ, মাংস নিয়ে রান্নার আয়োজন। তারা পুষ্টির ঘাটতি পূরণে যা দরকার তা দিয়েই তৈরি করছেন দুপুরের খাবার। ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলে পৌঁছে যাচ্ছে খাবার দুস্থ মানুষের বাড়িতে। কর্মহীন এসব অসহায় দুস্থ মানুষ এই খাবারের প্যাকেট পেয়ে দারুণ খুশি। আমাদের এলাকার অনেক গরিব মানুষ যারা 3 বেলার পরিবর্তে 2 বেলা খায়, তারা খুবই উপকৃত হচ্ছে। বন্ধের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মানুষের কর্মজীবন স্থবির হয়ে পড়েছে, মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তখন সাতক্ষীরা জেলার নাগরিক অধিকার আদায়ের আপসীন গণসংগঠন হিসেবে আমরা নাগরিক আন্দোলন মঞ্চ মনে করেছি অবশ্যই আমাদের মানুষের পাশে দাঁড়ানো উচিত। এ উদ্যোগের প্রশংসা করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা প্রশাসক। এখন খাবারের অভাবে বাড়িতে আছে, তাদের বাড়িতে প্রায় প্রতিদিন 450 খাবার মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষের এই দ্বৈততা পরিহারের জন্য আমরা সবসময় বলছি যে আপনারা যারাই যা কিছু করেন না কেন, প্রতিদিন করেন, প্রত্যেকটা সময় করেন। এদিকে ঘরে বসে আহার কর্মসূচি পরিদর্শনে গিয়ে এমন কাজ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন ডাবির সাবেক শিক্ষার্থী, বর্তমানে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ। আহ্বান জানাই যে আপনারা সবাই এই সংগঠনকে বা এই ব্যানারের ছায়াতলে তাদেরকে একটু সহযোগিতা করেন। সংগঠনটি পৌরসভার 9টি ওয়ার্ড সহ সদর উপজেলার 4টি ইউনিয়নে প্রতিদিন 450 পরিবারের কাছে তাদের তৈরি খাবার পৌঁছে দিচ্ছে। সময় সংবাদ, সাতক্ষীরা।
করোনায় একের পর এক ভেস্তে যাচ্ছে ট্যুর, মাঠে নেই খেলা, তাই তো অলস সময় কাটছে দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমানের। কোয়ারেন্টিনের এই সময়ে কাজ করছেন নিজের টেকনিক্যাল দিক আর খুঁটিনাটি ভুল ত্রুটি নিয়ে। আসলে আমাদের সবার জন্য এটা অবিশ্বাস্য। আজকে সারা পৃথিবী বন্ধ হয়ে আছে, সবার শিডিউল বাদ হয়ে যাচ্ছে, আগামী শিডিউলগুলো আমরা অনিশ্চিত। সবকিছু মিলে আজকে আমরা একটা কঠিন পরীক্ষার মাঝে আছি। তো আমার মনে হয় যে আমরা সবাই মিলে যদি বিষয়টাকে যদি একটু সাহায্য করি, আমরা সবাই যদি ঘরে থেকে যদি বিষয়টাকে একটু সাহায্য করি, তাহলে আসলে এই বড় সমস্যার সমাধান থেকে আমরা আমার মনে হয় যে তাড়াতাড়ি মুক্তি পেতে পারি। এই অবস্থায় আমি থেমে নেই। আমি আমার আপকামিং টুর্নামেন্টগুলো চিন্তা করে আমি নিজেকে সুন্দরভাবে প্রিপেয়ার করছি। যেমন আমি আমার সাইকোলজিক্যালি আমি যথেষ্টভাবে প্রিপারেশন নিচ্ছি, আমি আমার ফিটনেস নিয়ে কাজ করছি, আমি আমার নিউট্রিশন নিয়ে কাজ করছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনায় 24 ঘন্টায় 9 জনের মৃত্যু, সবাই 40 ঊর্ধ্ব, মোট মৃত্যু 110, শনাক্ত আরও 434 জন। শ্বাসকষ্ট বেশি না হলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। 10 দিনে ঢাকায় করোনা আক্রান্ত বেড়েছে 5 গুণ, দ্বিগুণ সংক্রমিত এলাকার সংখ্যা। হটস্পট যাত্রাবাড়িতে আগের মতোই মানুষের ঢল, নেই কোনো নজরদারি। দেশে আক্রান্তের 7% চিকিৎসক, সুরক্ষা সামগ্রীর মান নিয়ে প্রশ্ন। রাজধানীতে বাসা থেকে 800 অবৈধ করোনা টেস্ট কিট জব্দ, গ্রেফতার 3 জনকে কারাদণ্ড। শ্রমিক সংকট আর আগাম বন্যার পূর্বাভাসে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষক। ধান কাটতে 65 জনকে বিশেষ ব্যবস্থায় হবিগঞ্জে পাঠালো পুলিশ। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।